গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শেষ খবর পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪৯ জন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিলেও এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা। আইন না মানার প্রবণতা ঠেকাতে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর পর্দা তুলবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় 4 দেশি বিদেশি উদ্যোক্তাকে দেয়া হবে সম্মাননা, 1 বিদেশি নাগরিককে দেয়া হবে নাগরিকত্ব। এছাড়া পরীক্ষামূলকভাবে আজ চালু হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট। এবারের সম্মেলনে অংশ নিচ্ছে চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের সেশনে দেশি বিদেশি 1,500-এর বেশি উদ্যোক্তা যোগ দেন। এছাড়া অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন 36 জনের একটি দল। সম্মেলনের দ্বিতীয় দিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। 4 দিনের সম্মেলনের পর্দা নামছে বৃহস্পতিবার। আওয়ামী লীগ আমলের 3.5 বছর ধরে ঘুরেও কারখানার লাইসেন্স পাননি একজন বিদেশি বিনিয়োগকারী। হাতছাড়া হয়েছে $200 মিলিয়ন রপ্তানি আর 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ। মঙ্গলবার বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, এবারের সম্মেলনের লক্ষ্য দেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করা। রপ্তানিমুখী কোনো কারখানা স্থাপনে শতাধিক সরকারি সংস্থার লাইসেন্সের প্রয়োজন হয়। এসব সেবা সংস্থার লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা, ঘুষ, অনিয়মের অভিযোগ পুরনো। বিশ্বব্যাংকের গবেষণা বলছে এগুলোই বাংলাদেশে শিল্প বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা। বিনিয়োগ সম্মেলন চলাকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাতে উঠে আসে এমন তিক্ত অভিজ্ঞতার কথা। দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, অতীতের নেতিবাচক ভাবমূর্তি দূর করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। একজন উদ্যোক্তা আজকে বলেছেন, which is very unfortunate, উনি বলেছেন যে উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন, উনি বাংলাদেশে আরো বড় বেশ কয়েকটা ফ্যাক্টরি দিতে যাচ্ছিলেন। তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত 3.5 বছর ধরে ঘুরিয়েছি। জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি 3.5 বছর ধরে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারছেন না। It's very unfortunate. And basically we 3.5 বছরে আমাদের দেশ we have lost $200 million of business. জানানো হয়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি বেসরকারি খাতেও বিনিয়োগে আগ্রহী। আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে। আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা সিএনওয়াইতেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে সফরিন সাইডে আসলে এনডিবি সব দেশকে সিমিলার ভাবে ট্রিট করে, সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সেবা সংস্থার দুর্নীতি দূরীকরণে জোর দেবে সরকার। জানানো হয়, সফররত বিদেশি ব্যবসায়ীরা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমস্যা মোকাবিলায় বাংলাদেশ সঠিক পথেই আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে ইনভেস্টমেন্ট সামিটে নাসা ও স্পারসোর চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের 54তম সদস্য হল বাংলাদেশ। এতে গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা পাওয়া যাবে। বাংলাদেশে মহাকাশ নিয়ে গবেষণা করতে 1980 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। যাত্রার 45 বছর অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি স্পারসো। তবে মহাকাশ গবেষণা কাজকে আরও ত্বরান্বিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়ে অর্থনৈতিক সহযোগিতা সহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশের স্পারসো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অন জেকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। আমরা
54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন প্রফেসর ইউনূস, তবে এই নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন মন্তব্য থেকে বিরত থাকা উচিত। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, তিস্তা ইস্যুতে ভারত ও চীন দুদেশের সঙ্গেই সহযোগিতা সম্ভব, কোনোটিতেই বাধা নেই। প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে। ভারতের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করা হয়েছে, তারা বাংলাদেশের কোনো দলের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে না। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের আগ্রহকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে ঢাকা। নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান। অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে, এটাই কথা। ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠেছে বলেও জানান তিনি। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। আমি এটুকুই বলবো, এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কোম্পানিকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে কোনো সমস্যা নেই। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। ভারত ভিসা শিথিল না করলে বাংলাদেশিরা অন্য দেশ খুঁজে নেবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। আর ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচির নামে লুটপাটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে, কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সামিট করছি ইনভেস্টমেন্টের, ঠিক এই সময়ে ঘটনাটি ঘটছে। এটা খুবই দুঃখজনক। লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে। উপদেষ্টা জানান, এই মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তাও আসছেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে এখন যাবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশই এই বিচার করতে সক্ষম, এজন্য আইসিসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম। মাসখানেক আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান পরামর্শ দিয়েছিলেন জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে। এর আগে পরে আরও অনেকেই একই পরামর্শ দিয়েছেন। তবে মঙ্গলবার বিষয়টি পুরোপুরি নাকচ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে আইসিসি থেকে কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক, বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এদিকে ঢাকায় সংঘটিত নানা অপরাধের সাথে ঢাকার বাইরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাও এগুচ্ছে সমান তালে। চট্টগ্রামে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সরাসরি গুলি করা এক যুবলীগ নেতাকে পাঠানো হয়েছে কারাগারে। চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 9 জন 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে।
আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। এদিন প্রসিকিউশন আরও জানিয়েছে, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই প্রসিকিউশনের কাছে পৌঁছাবে। এরপর ট্রাইব্যুনালে এই মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামিনে মুক্তির পর সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজকে জেলখানার সামনে থেকে ধরে সদর থানায় হস্তান্তর করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধরে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ে একদল লোক জেলখানার সামনেই তাকে টেনে হিঁচড়ে নেয়। তাকে মোটরসাইকেলে তোলারও চেষ্টা করা হয়। পরে তাকে কান্দাপাড়া থেকে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় নিয়ে আসা হয়। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ডাক্তার আব্দুল আজিজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 3 ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে আজিজকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাড়াশ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। নোয়াখালী 2 আসনের সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মোর্শেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। মোর্শেদ আলম 2014, 2018 ও 2024 সালে নোয়াখালী 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। নাটোরের লালপুরে গ্রেপ্তার জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে লালপুর থানার ভেতরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 16 ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণ ঘটে। সেই ঘটনায় মামলায় আসামি রুবেল উদ্দিন। পরে ওই মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করে লালপুর থানায় নেওয়া হয়। রুবেলের গ্রেপ্তারের খবরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় এসে তার মুক্তির দাবি জানায়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যান তারা। এ ঘটনায় রুবেল সহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ। মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর মরদেহ গুমের মামলার অভিযোগ উঠেছে। মামলা দায়েরের 2 দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আত্মগোপনে থাকা যুবক আলাউদ্দিন ব্যাপারীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 5 এপ্রিল রানু বেগম ছেলে আলাউদ্দিনকে হত্যার পর মরদেহ গুম করা হয়েছে বলে দাবি করে। এ ঘটনায় 17 জনের নাম উল্লেখ সহ 5 থেকে 7 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ চট্টগ্রামের পতেঙ্গা থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে। প্রতিপক্ষ ইলিয়াস মোল্লাকে ফাঁসাতে গুম ও খুনের নাটক করা হয়েছে বলে দাবি মামলার আসামি ও পরিবারের। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা উক্ত ভিকটিম আলাউদ্দিনকে অর্ধরাত্র চিটাগাং এলাকা থেকে, চিটাগাং পতেঙ্গা এলাকা থেকে তাকে আমরা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসছি। মামলা তদন্তাধীন আছে এবং আজ জাতীয় ঐকমত্য কমিশনে যাচ্ছে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। সংলাপে অংশ নেওয়ার লক্ষ্যে লিখিত প্রস্তাব জমা দেবে তারা। এরই মধ্যে লিখিত প্রস্তাব দিয়েছে 27টি দল। সংস্কার কমিশনের 166টি সুপারিশ নিয়ে তাদের সঙ্গে চলছে ধারাবাহিক আলোচনা। 7 এপ্রিল দ্বিতীয় ধাপে তা শুরু করেছে ঐকমত্য কমিশন। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গত অক্টোবরে আলাদা 11টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে তাদের সংস্কার প্রতিবেদনও জমা পড়েছে। এসব প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে তারা। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কেবল মায়াকান্না করেছে আওয়ামী লীগ।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রনেতারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বেশ কিছু স্থাপনায় হামলার নিন্দা জানান তারা। সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই ঢাকায় এ ধরনের একটা ঘটনা ঘটেছে। অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরম বাধাপূর্ণ হয়েছে। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সারা সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা, আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে, এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি ব্যাপার আছে? বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমানরা এক হয়েছি। আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিগগির বিএনপি বড় কর্মসূচি দেবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হয়েছে 49 জন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিলেও এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য সংকট বলে মনে করেন বিশ্লেষকেরা। আইন না মানার প্রবণতাকে দায়ী করে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী পালিত হয় নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এরই অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এর মধ্যে কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করে সুযোগ সন্ধানীরা, লুটপাট চালায় বাটার বেশ কয়েকটি শোরুমে। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন ওঠে, প্রতিবাদের আড়ালে এই নৈরাজ্য কি উদ্দেশ্যপ্রণোদিত? দেশকে অস্থিতিশীল করতে চাইছে কি একটি গোষ্ঠী? এগুলো বড় জামায়াত, সেই সকল জামায়াতের মাধ্যমে কেউ না কেউ সুযোগ নিতেই পারে। সো এটাও কিন্তু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এবং রাষ্ট্রের যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে, সামরিক বেসামরিক এবং অন্যান্য যারা আছেন, তাদেরকে এটা খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। সামাজিক নৈরাজ্য বিশৃঙ্খলা শেষ পর্যন্ত তো রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেই, রাষ্ট্রকে টেনশনে ফেলে। কিন্তু এখন সরকারের উচিত যেন এই ধরনের বিশৃঙ্খলা কেউ করতে না পারে। অন্যায়ের প্রতিবাদে অন্যায় সভ্য সমাজের কলঙ্ক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এজন্য আইন না মানার প্রবণতাকে দায়ী করছেন তারা। আইনের শাসন, আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ নিয়ন্ত্রণ, এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। একটি অংশ তারা সভ্যতার যে ছোঁয়া কিংবা যোগ্য এবং আইন মান্যকারী নাগরিক হিসাবে যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে লড়াই কিংবা যে প্রচেষ্টা, এই জায়গাতে যথেষ্ট পিছিয়ে আছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু সেটি অংশ হিসেবে প্রকাশ কিংবা প্রচার পেয়েছে। তবে ঘটনার পরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে অর্ধশত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় বাটা, ডমিনোজ ও কেএফসিতে ভাঙচুর লুটপাটের ঘটনায় 3টি মামলা হয়েছে। রাতে সোনাডাঙ্গা থানায় ওই 3 প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা 3টি দায়ের করা হয়। পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শিববাড়ি মোড়ের বাটার শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত 1300 জনকে আসামি করে মামলা করেন। এছাড়া কেএফসি ও ডমিনোজ পিৎজার পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। 2টি মামলাতেই অজ্ঞাত 800 জনকে আসামি করা হয়েছে। এদিকে সোমবারের হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, আর আজ শুরু হচ্ছে এর প্রশিক্ষণ। তবে এজেন্সি বাড়ি ভাড়া না মেটানোয়
প্রায় 10,500 হজযাত্রীকে নিয়ে বিপাকে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এ কথা জানান। বলেন, অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা করবে সরকার। এবছর সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন মোট 87,100 জন। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে 29 এপ্রিল। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে 18 এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ করতে হবে। তবে কয়েক দফা সময় বাড়ানোর পরও সৌদিতে বাড়ি ভাড়া ও পরিবহন খরচ জমা দেয়নি 9টি হজ এজেন্সি। এ কারণে অনিশ্চয়তায় 10,487 জনের হজযাত্রা। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। এর আগে বাড়ি ভাড়ার চুক্তি না করায় 21টি হজ এজেন্সিকে শোকজ করে ধর্ম মন্ত্রণালয়। পরে 12টি এজেন্সি চুক্তি করেছে। হজ এজেন্সিগুলোর অনিয়মের দায় সরকার নেবে না বললেন উপদেষ্টা। একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। ধর্ম উপদেষ্টা জানান, এবার সরকারিভাবে বিনা খরচে কোনো ব্যক্তিকে হজে নিচ্ছে না সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হলভর্তি দর্শক, হাউসফুল শো, সঙ্গে ব্যবসা সাফল্য, বাংলা সিনেমার সেই সুদিন আর নেই। এখন তা কেবল উৎসব কেন্দ্র। বছরে 2-1টি ছবি ব্যবসা সফল হলেও লোকসান বছর জুড়ে। ভালো মানের ছবি কমায় 2 দশকে 1435 থেকে হলের সংখ্যাও কমে এখন 100-রও নিচে। তবে এবারের ঈদে 4টি সিনেমা সাড়া ফেলায় সুদিনের স্বপ্ন দেখছে সিনেমা পাড়া। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। শক্ত মাটির কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কিছুটা কম হলেও বন্দর ঘিরে রয়েছে শঙ্কা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সেই সাথে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে জলাশয় ভরাট করে নির্মিত ভবনগুলো। 2011 সালের জরিপ অনুসারে নগরীতে ভবন আছে 3,82,111টি। সিডিএ বলছে এর মধ্যে ঝুঁকিপূর্ণ 2.5 লাখের বেশি। গেল 3 এপ্রিল মিয়ানমারের মান্দালয়ে 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে প্রাণহানি ছাড়াই 3,500। একই স্থানে 1932 সালে 7 মাত্রার এবং 1946 সালে 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, একই বেল্টে 100 থেকে 150 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়। সেই বিবেচনায় মিয়ানমারে ভূমিকম্পের মাধ্যমে সঞ্চিত শক্তি বেরিয়ে যাওয়ায় এই অঞ্চলে খুব তাড়াতাড়ি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা কম। এখানে হলে বাংলাদেশ কিন্তু মোটামুটি পুরোটাই এফেক্টেড হবে, চিরাং ছাড়া। কারণ এই 80-85 তারপর 1816 আর্থকুয়েকগুলো মেইনলি ঢাকা, সিলেট, ময়মনসিংহ এগুলোকে এফেক্ট করবে, মেইনলি রংপুর। বিশেষজ্ঞরা আরও বলছেন, পার্বত্য এলাকা ও মাটির গঠন শক্ত হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্পে বড় ধসের আশঙ্কা কম। তবে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর এবং নগরীর জলাশয় ভরাট করে নির্মিত অসংখ্য ভবন। চিটাং পোর্টের কি স্ট্যাটাস সেটা একটু রিভিউ করা দরকার। আমাদের এয়ারপোর্টগুলো কি, চিটাং এয়ারপোর্টটা কিন্তু পোর্টের পাশে, সেটা রিভিউ করা দরকার। চিটাংয়ের রেসপেক্টে আমি বলছি। তো এই দুইটা জায়গায় একটু ভালনারেবল এলাকা আছে। বাট চিটাংয়ের অন্যান্য বিল্ডিং স্টক যেখানে আছে ওটা টিলি শক্ত মাটিতে, হয়তো মেজর ডিজাস্টার হবে না। চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সাম্প্রতিক কোনো জরিপ নেই। তবে যে কোনো ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএকে কঠোর তদারকির আহ্বান দুর্যোগ উপদেষ্টার। যে ভবনগুলো তৈরি হবে সেগুলি যেন বিল্ডিং কোড মেনে যেন তৈরি করা হয়। তো আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা আরও নিবিড় মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসেন, নিবিড়ভাবে জিনিসটা দেখেন, যাতে মানুষ এরকম এটাকে অগ্রাহ্য করতে না পারে। 1996 সালে ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় ভবন ধসে পড়ে, এতে প্রাণহানিও হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিভাগের সড়ক মহাসড়কে অবৈধ 3 হুইলারের দৌরাত্মে থামছেই না দুর্ঘটনা। গত 1 বছরের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 450, আহত 6 শতাধিক।
মহাসড়কে ঝুঁকিপূর্ণ হালকা যানবাহন চলাচল বন্ধ এবং হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ যাত্রী ও চালকদের। সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নসিমন, করিমন সহ অবৈধ থ্রি হুইলার। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। হাইওয়ে পুলিশের তথ্য, গত 1 বছরে রাজশাহী বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 445 জনের, আহত হয়েছেন 6 শতাধিক। যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ। আমাদের শঙ্কু হরেন, হাইড্রোলিক হরেন নাই, আমাদের ছোট হরেন দিয়ে গাড়ি চালাতে হয়। এখনও সিন্ডিকেট সক্রিয় এবং এটার পিছনে সিন্ডিকেটের পিছনে প্রশাসন আছে বলে আমার কিছুটা ধারণা, কারণ অবৈধ যান হাইওয়ে রোডে উঠা মানেই সিন্ডিকেট আছে। কর্মকর্তারা বলছেন, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু প্রবলেম আছে, যেমন হাইওয়েগুলোর পাশে সবসময় সার্ভিস রোড থাকার কথা। সেই সার্ভিস রোডগুলো না থাকার কারণে এই গাড়িগুলো আসলে কোথায় যাবে? আশেপাশের লোকজনের তো চাহিদা আছে, এই গাড়িগুলোর চাহিদা থাকার প্রেক্ষিতেই কিন্তু এগুলো আসলে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং এছাড়া মহাসড়কে যেন এই সিএনজি 3 হুইলার এবং রিক্সা না চলে তার জন্য আমরা বিভিন্ন সময় বিআরটির তরফ থেকে রোড শো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অ্যাক্সিডেন্ট বাড়ার জন্য যেটা দায়ী, আসলে মেইন জিনিস দায়ী, সেটা হচ্ছে অসচেতনতা, এবং হচ্ছে যে এগুলা যারা চালাচ্ছে তারা বেশিরভাগই না জেনে চালাচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমাতে থ্রি হুইলার চলাচল বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনকে দেওয়া চিঠির ইতিবাচক ফল পাওয়ার আশা করছেন অর্থ উপদেষ্টা। এদিকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সরকারের অগ্রাধিকারে রয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। পরে নতুন করে যুক্তরাষ্ট্রে 37% শুল্ক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক ফল আশা করছে বাংলাদেশ। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।